এরপর আছে দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের আরেকটি ধর্ম হচ্ছে আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে দেওয়া লাগবে। ঠিক আছে, স্বপরমাণু থেকে এক মোল গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ইলেকট্রন ঠিক আছে, এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে। ঠিক আছে, যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। এখন আমি তোমাকে বিষয়টা বলি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে, ঠিক আছে, যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকে আমরা বলতেছি আয়নীকরণ শক্তি। সেটা বুঝতে পারছো ভাইয়া? চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে সোডিয়াম নিলাম, ঠিক আছে, গ্যাসীয় হতে হবে, কিন্তু এখান থেকে আমরা ইলেকট্রন ত্যাগ করলাম, সোডিয়াম ত্যাগ করলাম আর কি, সোডিয়াম থেকে একটি ইলেকট্রন ত্যাগ করলো। এখন এক মোল হতে হবে, কিন্তু এটাও এক মোল, এটাও এক মোল ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন গঠন করলো, এটাও এক মোল হতে হবে। তখন যে শক্তির প্রয়োজন হবে, ঠিক আছে, এখন ধরো সোডিয়াম থেকে কি তুমি ইচ্ছা করলেই ইলেকট্রন বের হয়ে যাবে? নির্দিষ্ট একটা শক্তি দিতে হবে, তাই না? সোডিয়াম কি ইচ্ছা করে ইলেকট্রন ছেড়ে দিবে? না, তোমাকে সোডিয়াম থেকে ইলেকট্রনটাকে ত্যাগ করাতে, অর্থাৎ ইলেকট্রনকে ছাড়াতে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিতে হবে, তাই না? যে শক্তি দিয়ে তুমি ইলেকট্রনটাকে ত্যাগ করাচ্ছ ওইটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, সোডিয়াম আয়ন থেকে তুমি একটি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় গ্যাসীয় অবস্থায়, তখন তাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। বিষয়টা বুঝতে পারছো ভাইয়া? আমি আবারও বলছি, দেখো, গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে, এক মোল সোডিয়াম থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে। এখন ইলেকট্রন ত্যাগ করলে তো অবশ্যই ধনাত্মক আয়নই হবে, তাই না? আমরা পরে আসছি কিন্তু আগের পেজে। তো এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি দেখো, বাম পর্যায় সারণীর পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। আর দেখো, পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। শক্তি বুঝতে পারছো ভাইয়া? পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। এখন কেন বাড়ে ভাইয়া?
আমরা কিন্তু দেখছি পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তোমার ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ বাড়ে, তাই না? পরমাণুর আকার ছোট হয়। এখন পরমাণুর আকার যদি ছোট হয়, ইলেকট্রন আর প্রোটনের আকর্ষণ যদি বাড়ে, তখন তাদের মধ্যকার যে আকর্ষণ বলটা যদি বেশি হয়, তোমার তাইলে ওদের বেশি শক্তি দিয়ে ছোটাতে হবে, তাই না? বুঝতে পারছো সেটা? এখন ধরো দুইজন যদি খুব শক্তভাবে দুইজনকে আষ্টে পিষ্টে ধরে রাখে, ঠিক আছে, আঁকড়ে ধরে রাখে, তখন তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। যদি খুবই কম বলে তারা আকর্ষণ করে একে অপরকে ধরে রাখে, ঠিক আছে, তখন সেটাকে তোমাকে ছোটাতে কম বল দিতে হবে। বিষয়টা এমনই, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো একই গ্রুপের উপর হতে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। বুঝতে পারছো ভাইয়া? পর্যায় সারণী একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। কেন কমে? আমরা তো দেখছি যে উপর থেকে নিচে গেলে একটি নতুন শক্তি স্তর যোগ হওয়ার কারণে তাদের মধ্যকার আকর্ষণ বলটা তোমার বাম থেকে ডানে গেলে যে পরিমাণ শক্তি দিতে হতো আমাদের, তার চেয়ে কম দেওয়া লাগবে। কেন? কারণ একটি শক্তি স্তর যোগ হওয়ার কারণে তাদের মধ্যকার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, তাই না? দূরত্ব তৈরি হয়ে যাওয়াতে তাদের মধ্যে আকর্ষণ বলটাও কম। বুঝতে পারছো? সো ওইখান থেকে আমাদেরকে ইলেকট্রনটাকে সরাতে বল কম দিতে হবে। বিষয়টি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা।